রক্তসিক্ত নিষিদ্ধ অনুভূতি পর্ব ৩। আবির মিষ্টিকে নিয়ে সোজা তার ফ্ল্যাটে চলে গেল। শুনশান নিরিবিলি ফ্ল্যাটে মাঝে মধ্যে লিজাকে নিয়ে আসা হতো বিদেশি ক্লায়েন্টদের মনোরঞ্জনের উদ্দেশ্যে, আর আজ মিষ্টিকে নিয়ে এসেছে নিজের জন্য। সেই 10 বছর আগে থেকে মিষ্টির জন্য আলাদা একটা আকর্ষণ কাজ করে আবিরের মনে। চেয়েছিল মিষ্টিকে বিয়ে করেই তার রানী বানিয়ে রাখবে, কিন্তু ওবায়দুল ওয়াহিদ ওর জন্য সেটা হয়ে ওঠেনি। ওবায়দুল ওয়াহিদ বেশ ধুরন্ধর লোক, তাই তো ছেলের জন্য গরিব ঘরের মেয়ে নিয়ে এসেছে 7 লাখ টাকার বিনিময়ে। বিয়ের প্রথম না জানতে পারলেও লিজা ঠিক জেনে গিয়েছিল তার মা বাবা তাকে এক প্রকার টাকার বিনিময়ে বিয়ে দিয়েছে। তখন থেকেই লিজা নিজের সত্তাকে ভুলে গিয়েছে, নিজের উপর হওয়া অন্যায়কে মেনে নিয়েছে। তবে অপেক্ষায় আছে এদের বিনাশ একদিন হবেই, আর সেই বিনাশ না দেখা অবধি তার মুক্তি চাই না, মৃত্যু চাই না। আবির ফ্ল্যাটের সামনে এসেই হতবুদ্ধি হয়ে যায়। ফ্ল্যাটের সামনে আগে থেকেই লিজা দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখেই হাসি মুখে এগিয়ে গিয়ে মিষ্টিকে জড়িয়ে নিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। লিজার কান্নায় মিষ্টির চোখেও পানি চলে আসলো। নিজেকে সামলে নিল মিষ্টি। লিজার কান্না তবুও থামছে না। মিষ্টির কাছে অদ্ভুত লাগলো। তুই সুখী তো লিজা? তোর কান্নায় অনেক দিনের চাপা কষ্টের গন্ধ পাচ্ছে। অনেক দিন হলো তুই কাঁদিস না, তাই না? মিষ্টির কথায় লিজা একটু বিচলিত হয়ে পড়ল। মুখে বৃথা হাসি টেনে বলল, তুই তো আগের মতোই গোয়েন্দা আছিস দেখছি। তা আমার সাথে গোয়েন্দাগিরি চলবে না? আবির একবার মিষ্টিকে দেখছে তো আবার লিজাকে দেখছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। এনেছিল মিষ্টিকে একান্ত নিজের করে নিয়ে আলভিকে উচিত শিক্ষা দিতে, কিন্তু এখানে এসে সব কিছু ঘেটে গেল। হুট করে লিজাই বা আসলো কোত্থেকে? অনেক দিন পর লিজা হাসছে, আর এই হাসি দেখে আবিরের পিত্তি জ্বলে উঠছে। মনে মনে রাগে ফুঁসছে। দাঁত কামড়ে মুখে হাসি টেনে এনে বলল, বান্ধবী কি এখানেই বসিয়ে রাখবে? ভেতরে নিয়ে চলো লিজা। মনে মনে বলল, এখানে এসে ভেবেছিস বান্ধবীকে বাঁচিয়ে নিবি? তোর সামনেই তোর বান্ধবীকে খাবো, মার বাচ্চা। হ্যাঁ ভাবি, অনেক দিন পর তোমার সাথে বান্ধবীকে দেখলাম। ভেতরে এনে ভালোভাবে আপ্যায়ন করো, না হলে এ মেয়ের নিন্দে করার অভ্যাস আছে। আলভিকে দেখে আবির রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে গেল। 2 ঠোঁট সরু করে বলল, আলভি তুই এখানে কেন ভাইয়া? তোমার ফ্ল্যাটে বউয়ের বান্ধবী আসতে পারলে আমি কি দোষ করলাম? আবির রাগ সংবরণ করে কিছু বলতেই যাবে, তার আগেই মিষ্টি বলে উঠল, আমি আজ যাই লিজা, ক্লাস আছে, পরে কোনো একদিন দেখা করে নিব। মিষ্টির চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গেল। মিষ্টি বিদায় নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। পেটের উপরে হাত রেখে অনবরত কাঁপছে লিজা। সকালে বাড়িতে নিয়ে এসে বেধড়ক মারে আবির। এক পর্যায়ে পেটের ওপর লাথি মারতে গেলেই আলভি এসে বাধা দেয়। তারপর কিছুক্ষণ 2 ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। দুজনেই খুব আহত হয়, কিন্তু কেউ কাউকে ছাড়তে নারাজ। আলভি আজ একটা হ্যাস্তন্যাস্ত করেই ছাড়বে বলে ঠিক করে নিল।
এতদিন চুপ করে থাকলেও আজ আর চুপ করে থাকতে চলবে না। আজ আলভি ওয়াহিদ দেখিয়ে ছাড়বে তার মিষ্টির দিকে হাত বাড়ানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। হাওয়া বেগম এসে দুই ছেলেকে ছাড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। উল্টো আবির তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে লিজা চাপা চিৎকার দেয়। ততক্ষণে হাওয়া বেগমের মাথা থেকে রক্ত বের হচ্ছে। মায়ের এই অবস্থা দেখে আবির আর আলভি দুজনেই মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির যাওয়ার সময় রক্ত পেয়ে লিজার ওপর হুকুম জারি করে গেল, আজ সারাদিন এক ফোঁটা পানিও পাবে না সে। দুপুর গড়িয়ে বিকেল, চারিদিকে আসরের আজান পড়ছে। চারিদিকে আবছা কুয়াশায় ঢেকে গিয়েছে। শীতের মৃদু বন্ধ বাতাসে গায়ে কাঁটা দিয়ে উঠেছে মিষ্টির। গায়ে শীতবস্ত্র জড়ায়নি, শীতের কারণে হাঁটতে বেগ পেতে হচ্ছে, তবুও থেমে নেই সে। হাঁটছে নিজ গন্তব্যে। হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে এসে থামল। বাড়ির ভেতর থেকে একজন ভদ্র মহিলা এসে মিষ্টির হাতে টাকা দিতে দিতে বলল, আজ থেকে তোমার আর আসার দরকার নেই। আমার ছেলের জন্য নতুন টিউটর নিয়েছি। মিষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। আসলে ভদ্র মহিলার ছোট ছেলেকে মিষ্টি টিউশন পড়ানোর জন্য আসে। সেই সুযোগেই তার বড় ছেলে মিষ্টিকে বাজে ইঙ্গিত করে মাঝে মাঝে। তাই মিষ্টি ভদ্র মহিলাকে কাট কাট গলায় বলে দিয়েছেন নিজের ছেলেকে সামলে রাখতে। হয়তো সেদিন মহিলা অপমান বোধ করেছেন মিষ্টির আচরণে, তাই মাস শেষ হতে না হতেই বেতন দিয়ে বিদায় করলেন আর কি। সরু রাস্তা ধরে বাড়ির পথে হাঁটছে মিষ্টি। বেলা পড়ার সাথে সাথে শীতের প্রকোপ একটু একটু করে বেড়েই চলছে। তবে মিষ্টির মন্দ লাগছে না। সে কেবল হারিয়ে যাচ্ছে তার সুন্দর স্মৃতি ঘেরা মধুমাখা শৈশবে। অতীত আবহাওয়া সেদিন বেশ খারাপ ছিল। আকাশে ছিল কুয়াশার ঘনঘটা। কুয়াশার চাদর অতিক্রম করে সূর্যের দেখা পাওয়াটা প্রায় মুশকিল হয়ে পড়েছিল। ঘড়ির কাঁটা 8টার ঘরে, অথচ লেপ কম্বলের নিচ থেকে কারো ওঠার নাম গন্ধ নেই। আর সেই হাড় কাঁপানো শীতের মধ্যে মিষ্টি কাঁপতে কাঁপতে স্কুল ড্রেস পরে রেডি। স্কুলে পড়ালেখা সব বাহানার ঊর্ধ্বে হলো আলভি। আর একটা নাম, একটা মানুষই যথেষ্ট সব সব ব্যথার উপশম হিসেবে। এই যে হাড় কাঁপানো শীতের মধ্যে আলভির নামটা মনে এলেও এক পালি উষ্ণতা শরীরে শিহরণ বইয়ে দেয়। আলভি কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমাচ্ছে, আর এই পাগলি মেয়ে ছুটে চলে এসেছে তার ঘুম রাজ্যের রাজপুত্রকে ডেকে তুলতে। প্রতিদিন রুটিন মাফিক এই কাজ করতে করতে এখন আর আলভির কাছে যেতে জড়তা কাজ করে না। কিন্তু আজ যখন আলভিকে টেনে তোলার জন্য কম্বলের নিচে গরম উষ্ণ হাতটি ধরল, বুকটা যেন ধক করে উঠল। সাথে সাথে হাত ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু পারল কোথায়। আলভি খপ করে মুঠোবন্দি করল মিষ্টির হাত। মিষ্টি আদুরে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। মনের মধ্যে শুরু হলো অনুভূতির দহনযজ্ঞ। আচমকাই আলভি তার শীতল হাতে মিষ্টির কোমর জড়িয়ে ধরল। মিষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শিরশির করে উঠল গায়ের লোমকূপ। উষ্ণতার প্রখরতা বাড়তেই আলভি নিজের মাথা মিষ্টির কোলের ওপর রাখল। ঘোর লাগা কণ্ঠে বলল, এভাবেই থাক, শীত করবে না। মিষ্টি অনুভূতির শিকলে আটকে গেল চুপচাপ।
আলভির মাথার চুলের ফাঁকে ফাঁকে তার ছোট ছোট আঙ্গুল দিয়ে বিলি কেটে দিতে লাগলো। মিষ্টির যত্নমাখা স্পর্শ পেয়ে আলভি তলিয়ে গেল গভীর নিদ্রায়। যেখানে একজন বালক একজন বালিকাকে একসঙ্গে এক সময়ে একই স্থানে উপস্থিত থাকবে, সেখানে এক পর্যায়ে গিয়ে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে। এটাই স্বাভাবিক। হোক সে বয়সে একটু কাঁচা, তবুও তার ফিল করে গভীরভাবে একে অপরের সান্নিধ্য কামনা করে। কৈশোরের সময়টাতে এই আকর্ষণটা আরও বেশি বেড়ে যায়। যদি থাকে ভালোবাসা, তবে ভাবে ভালোবাসার মানুষকে ছুঁতে ভয় কি? কারণ অবুঝ মন ভালো মন্দের পার্থক্য করতে জানে না, জানে শুধু ভালোবাসতে। মনে মনে শুধু ভালোবাসার পাপ নেই। বর্তমান নিজের পায়ের উপর হঠাৎ উষ্ণতা পেয়ে মিষ্টির ধ্যান ভাঙল। পাশে তাকাতেই মেজাজ চটে গেল। পায়ের উপর থেকে শার্টটা রাস্তায় ছুঁড়ে মেরে হাঁটা শুরু করলো। পেছন পেছন দাঁত কেলিয়ে হেঁটে আসছে তানজিল। শীতের সন্ধ্যায় মদ খেয়ে টলতে টলতে মিষ্টির পিছু নিয়েছে। মিষ্টি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে পেছনে তাকালো তানজিল আসছে কিনা দেখতে, কিন্তু পেছন ঘুরে কাউকেই দেখতে পেল না। মিষ্টি ভয়ে ওড়নার মাথা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে সোজা ভেতরে চলে গেল। অতঃপর আড়াল থেকে বেরিয়ে এলো আলভি। এক হাতে তানজিলকে ধরে রেখে চোখ বুলালো মিষ্টি যাওয়ার পথে। ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসল। কণ্ঠনালী থেকে উচ্চারণ করল, যে রক্ত সিক্ত ক্ষতবিক্ষত হৃদয়ে অনুভূতির প্রবেশ নিষিদ্ধ করেছিলাম, সেই হৃদয়ে তুমি আবার প্রেমের স্ফুরণ হয়ে ধরা দিলে। স্যার, আপনার দুইটা পায়ে পড়ে আমাকে যেতে দিন। আমি কাউকে কিছু জানাবো না। আমাকে প্লিজ মুক্তি দিন। নেহার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেলেও কাচের দেয়াল ভেদ করে সেটা কারো কান অবধি পৌঁছালো না। আজ সকালে নেহা ওয়ার্টি নামের বিশাল বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। মনে মনে একটু নার্ভাস ফিল করলেও স্যালারির কথা ভাবলেই শান্তি পায়। যেখানে সিলেক্ট হলে প্রথমেই স্যালারি 50,000 টাকা ধরা হবে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য কত কষ্ট করতে হয়। চাকরিটা পেয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। ইউনিভার্সিটি থেকে নাকি তার রেজাল্ট আর অন্যান্য পারফরমেন্স দেখে তাকে যোগ্যতা হিসেবে সিলেক্ট করেছে এআরটি ইন্ডাস্ট্রি। তবে ইন্টারভিউ দিতে এসে সে খুব অবাক হলো বটে, কারণ এখানে সে ব্যতীত অন্য কোনো পার্টিসিপেন্ট ছিল না। তবে কি একা আমাকেই সিলেক্ট করেছে? কথাটা ভেবেই নেহা মনে মনে হাসল। 5 মিনিট অপেক্ষা করার পর একজন এসে বলল, আপনাকে স্যার যেতে বলেছে। নেহা মাথা নাড়িয়ে লোকটির পিছু পিছু গেল। মে আই কাম ইন স্যার? উবাইদুল ওয়াহিদ চোখ তুলে তাকালেন। মেয়েটির পরনে বাসন্তী রঙের শাড়ি, চুলগুলো খোপা করে গুছিয়ে রেখেছে। লিপস্টিক রাঙা পদ্ম ফুলের ন্যায় ঠোঁট আর কাজল কালো আখির দিকে। উবাইদুল ওয়াহিদ কামনার দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার একটু অস্বস্তি নিয়ে আবার বলল, মাই কাম ইন স্যার? উবাইদুল ওয়াহিদ ধ্যান ভেঙে বলল, ইয়েস কাম ইন। নেহা ভেতরে প্রবেশ করল। উবাইদুল ওয়াহিদ মুখে হাসি রেখেই বলল, বসো। নেহা প্রতি উত্তর না করে একটি চেয়ার টেনে বসল। তারপর হাতে থাকা
ফাইলের কাগজপত্রগুলো এগিয়ে দিতে নিলেই ওবায়দুল ওয়াহিদ বাধা দিয়ে বলল, এসবের দরকার নেই, তুমি সিলেক্টেড। নেহা মুচকি হেসে বলল, থ্যাংক ইউ স্যার, আমাকে কি কাজ করতে হবে? তুমি খুব বুদ্ধিমতী মেয়ে দেখছি, তোমার কাজ খুব সহজ, আর কাজ ঠিকমতো করতে পারলে তোমার স্যালারি হবে 5 লাখ টাকা। বসের কথা শুনে নেহা রীতিমতো বিষম খেল। ওবায়দুল ওয়াহিদ পানির গ্লাস এগিয়ে দিল নিঃশব্দে। নেহা একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করল, আমার কাজটা ঠিক কী হবে স্যার? তোমার কাজ আমরা বুঝিয়ে দিব বেবি, নেশালো কণ্ঠে পেছন থেকে বলে উঠল আবির ওয়াহিদ। সাথে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে তানজিল শেখ। নেহা পেছনে তাকিয়ে উঠে দাঁড়ালো। পরিবেশ আর পরিস্থিতি তার কাছে স্বাভাবিক মনে হলো না। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ওবায়দুল ওয়াহিদের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, স্যার আমি জব করব না, আমি চলে যাচ্ছি। নেহার কথা শুনে তিনজনই যেন ভারী মজা পেল। তিনজনের মুখেই ফুটে উঠল পৈশাচিক হাসি। ওবায়দুল ওয়াহিদ এগিয়ে এসে নেহার শাড়ি ভেদ করে পাতলা কোমর খামচে ধরল। নেহা আ শব্দ করে কেঁদে উঠল। ওবায়দুল ওয়াহিদ যেন আর একটু আনন্দ পেল ধীরে ধীরে। নেহার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, এখানে নিজের ইচ্ছায় এসেছ, যাবে আমাদের ইচ্ছায়। নেহা কেঁদে উঠল। ওবায়দুল ওয়াহিদের পায়ে পড়ে আহাজারি করতে লাগলো, কারণ সে বুঝতে পেরে গিয়েছে কিছুক্ষণের মধ্যে তার ইজ্জত নিলামে উঠে যাবে। ওবায়দুল ওয়াহিদ কোনো কিছুতেই কান দিল না। নির্দয় মানুষটা নেহাকে টানতে টানতে নিয়ে যায় তার বেডরুমে। নিজের সকল চাহিদা মিটিয়ে পাঞ্জাবি পরতে পরতে বের হয়। তারপর আবিরকে ইশারা করে। আবিরও পৈশাচিক হেসে এগিয়ে যায়। পেছন থেকে তানজিল বলে ওঠে, ভাই তাড়াতাড়ি বের হোস, আমার জন্য একটু রাখিস। একে একে তিনটা নরপশু মিলে খুবলে খুবলে খেলো একটি অসহায় মেয়ের শরীর। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে নেহা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তানজিল রেগে গেল। নিজের তৃপ্তি মেটানোর আগেই মালটা জ্ঞান হারালো। রেগে জ্বলন্ত সিগারেট দিয়ে দাগ বসাতে লাগলো নেহার নগ্ন শরীর জুড়ে। নির্দয়, নির্মম, নিষ্ঠুরতম মানুষগুলো সোফায় গা এলিয়ে বসে খোশ গল্পে মজে আছে, যেন একটু আগে কিছুই হয়নি। গলা ঝেড়ে ওবায়দুল ওয়াহিদ বলল, বুঝলে তানজিল, বিদেশি বাজারে দেশীয় পণ্যের চাহিদা বেশি। ঠিক বুঝলাম না মামা। আবির বাঁকা হেসে বলল, মেয়েদের শরীরে কোথায় কি আছে সেসব তো ঠিকই বুঝিস। সেটা তো ভাই রক্তের দোষ, মেয়ে দেখলেই মাথা আউলিয়া যায়। খা, ভালো কথা, কিন্তু ফুলের মতো দেহে দাগ কেন লাগাস? এই যে তুই মেয়েটার শরীর পোহাইলি, এখন এগুলো রিমুভ হতেও তো টাইম লাগবে। বাদ দেন তো ভাই, যেই শরীর আদর দিয়ে মনকে ঠান্ডা করতে পারে না, সেই শরীরে যন্ত্রণার দাগ দেখলেই শান্তি মিলে। তোমাদের কথা শেষ হলে আমার কথা শোনো। মেয়েটাকে সোজা আমার বাড়ির গেস্ট রুমে নিয়ে যাবে। রুমের আগের মেয়েটাকে যা ইচ্ছা করে মাটি চাপা দিয়ে দিবে, যেন গন্ধ না পাওয়া যায়। রেজাকে বলবে মেয়েটাকে যেন সরিয়ে রেডি করে রাখে, কাল থেকে নতুন ক্লায়েন্ট আসবে। ওবায়দুল ওয়াহিদ আর বসে থাকলেন না। সাদা পাঞ্জাবির বোতামগুলো লাগাতে লাগাতে বেরিয়ে গেল। তানজিল কি যেন ভেবে
আবিরের দিকে তাকালো। ভাই, কি বলবি জলদি বল। না মানে, আজ তো তোমার মন ভরে ফুর্তি করলে, কিন্তু আমি তো কিছু করার আগেই জ্ঞান হারালো। শরীরটা নিষ্পিস করছে ভাই, কি লাগবে সেটা বল। তানজিল আমতা আমতা করে বলল, যদি লিজা ভাবিকে একটু সেজেগুজে থাকতে বলতেন। এই জন্য এত আমতা আমতা করার কি আছে? আমি এক্ষুনি লিজাকে সেজেগুজে থাকতে বলছি। শরীরের জ্বালা মিটিয়ে আয়। যা বলতে বলতে পকেট থেকে ফোন বের করে লিজাকে কল দিল। তানজিল বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আজ আবারও স্বইচ্ছায় নিলাম হবে লিজার ইজ্জত, যা তার অভ্যাসে পরিণত হয়েছে। অতীত। আলভির বড় ভাই আবির ওয়াহিদ দীর্ঘ 10 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছে। আলভির বাবা মা বেশ খুশি। আলভিকে বলে দিয়েছিল সে যেন মিষ্টি মারিয়া লিজা সুস্মিকে দাওয়াত করে, ভালো মন্দ রান্না করেছে, সবাই মিলে একসাথে খাবে। আলভি মনে মনে বেশ খুশি হলো। মিষ্টিকে আরেকটু বেশি সময় দেখতে পাবে ভেবে। স্কুলের টিফিন টাইমে 5 বান্ধবী চলে এলো আলভির বাসায়। আলভি সবাইকে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। আবির তখন 28 বছর বয়সের সুদর্শন যুবক, যে কেউ এক দেখাতেই মুগ্ধ হবে, তেমনি ভুল করে বসে। সুস্মি এবং লিজা দুটি কিশোরী মন অজান্তেই নিজের মন দিয়ে ফেলে আবির ওয়াহিদকে। আর অন্যদিকে মিষ্টির চঞ্চলতার প্রেমে পড়ে যায় আবির ওয়াহিদ। কিশোরী মেয়ে মিষ্টিকে দেখে মনে হয়েছিল যেন সে এক স্বর্ণলতার দেখা পেয়ে গিয়েছে। কি সুন্দর পদ্মাকুড়ির ন্যায় ঠোঁট, ক্রিপ প্রাণবন্ত সেই ঠোঁটের হাসি। এই কিশোরী মেয়ে কি জানে তার এই চঞ্চল প্রাণবন্ত খিলখিল হাসির শব্দের প্রেমে ঘায়েল হয়েছে কোনো এক সুদর্শন পুরুষ। কথাগুলো ভেবে মনে মনে হাসলো আবির। দূর থেকে সেই হাসির তাল মিলিয়ে ঠোঁট প্রশস্ত করল লিজা আর সুস্মি। কেউ জানে না কারো মনের খবর, অথচ দুজনের অনুভূতি এক, অনুভূতি ঘেরা মানুষটাও এক। তবে এই কি প্রথম ধাপ বিধ্বংসী ভয়ঙ্কর খেলার? সবাই মিলে খেতে বসেছে। ওবায়দুল ওয়াহিদ খাওয়ার ফাঁকে ফাঁকে সবার সাথে গল্প করছে। মিষ্টি আর আলভে একসাথে বসেছে। টেবিলের নিচ দিয়ে চলছে পা গুদোগুদি কার্যক্রম। আলভি পা দিয়ে পিষে দিচ্ছে মিষ্টির পা। মিষ্টি আর সহ্য করতে না পেরে এক লাথি বসালো, কিন্তু ভুলবশত লাথিটা আবিরের পায়ে গিয়ে লাগলো। আবির খাওয়া থামিয়ে কাশতে শুরু করলো। বাঁকা চোখে তাকালো মিষ্টির দিকে। মিষ্টি চোখ বড় বড় করে ফেললো। জিভে কামড় দিয়ে কান ধরে আবিরের দিকে তাকিয়ে মুখটা মিয়ে ফেললো। ইশারায় বোঝালো ভুল করে ফেলেছে। বিনিময়ে আবির মুচকি হাসলো। চোখের ইশারায় আশ্বাস দিল সমস্যা নেই। 40, 41, 42 গুনছে আর কান ধরে উঠবস করছে আলভি। মিষ্টি চেয়ারের ওপর বসে এক হাত দিয়ে অন্য হাত স্টিলের স্কেলটাকে মৃদু বাড়ি দিচ্ছে আর চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে আলভির দিকে। বইন আর পারতাছি না, সরি কইলাম তো। তোর জন্য আবির ভাইয়ার পায়ে লাথি মারলাম, এখন ওনার সামনে কেমনে যামু বলতো। দূর ভাইয়া, কিছু মনে করেনি বাল। কাল সবাই মিলে ভাইয়ার সাথে গ্রাম ঘুরতে বের হব, তোকে নিব না কেন? আমাকে নিবি না কেন? আমাকে ছাড় নইলে। আচ্ছা বস এখানে। কাল কখন যাবে? কাল তো বসন্ত উৎসব, স্কুলে
ক্লাস হবে না, সারাদিন ঘুরবো। আচ্ছা তাড়াতাড়ি চল, আর 2 মিনিট আছে, ক্লাস শুরু হয়ে যাবে। বাল, তুই আগে বলবি না? তুই মিনিটে স্কুলে কেমনে যাব? মিষ্টি আলভির কান ধরে বলল, হাবাগোবার বাচ্চা দৌড়া। দুইজন হাতে হাত ধরে গ্রামের মেঠো পথ ধরে দৌড়াচ্ছে। আলভি হাঁপানি রোগের মতো হাঁপাচ্ছে আর বলছে, আমার হাত ছাড়, আমি আর দৌড়ামো না। স্যারের হাতে মার খাইলে খাইছি, আমারে ছাড়। একটু দৌড়াইলে মরবি না, পা থামাইলে আমি ওই তোরে মাইরা ফেলমু। ও আল্লাহ, কোন গুন্ডার পাল্লায় আমাকে ফেলল? কথায় কথায় মাইরা ফেলে। কথা না বলে চুপচাপ দৌড়া। আলভি আবার হাঁপাতে হাঁপাতে বলল, শোন, তুই কালকে শাড়ি পরিস। ভাগ, শাড়ি পইরা আসলে উষ্টা খাইয়া পড়মু। তুই কি শাড়ি পইরা এইভাবে দৌড়ানোর প্ল্যান কইরা রাখছস নাকি? দূর, তুই বুঝবি না। একা একা শাড়ি পরব না, সবাই পরলে পরমু। সবার সাথে তোর কি? একা একা শরম করে। তুই সবাইকে রাজি করাতে পারলে আমি পরমু, নইলে না। তোর আল্লাহর দোহাই লাগে, একটু তাড়াতাড়ি কর। সুস্মি বিরক্তি মিশিয়ে বলল। মিষ্টিকে উদ্দেশ্য করে, 4জন এসে আধা ঘন্টা ধরে বসে আছে মিষ্টির বাসায়, কিন্তু মিষ্টি এখনো রেডি হয়নি। দেখছো তোমরা, এই ধেমরি মাইয়ারা কি আমি এমনে এমনে বকি? সব কাজ এমন করে। চেহারা সুরত দেখছো কি হয়েছে? পিশাচের মতো দেহ যায়। মানুষের মাইয়েরা খাইয়া দাইয়া কি সুন্দর মোটা তাজা হইয়া থাকে, আর এডায় দিন দিন ফহিন্নির মতো হইয়া ওঠে। মানসে দেখলে মনে করে একগারে কিছু খাওয়াই না কোনো দিন। উফ মা, বাদ দিবা, কখন থেকে বলতাছো? যাও তো, কাজে যাও। দেখেছো দেখেছো তোমরা মায়ার তেজ কত? বেয়াদ্দব মাইয়া, আয়নার দিকে চাইয়া দেখ। মাইকি হাঁচা কইছে নাকি মিছা? মারিয়া, মিমলিজা, সুস্মি মিলে ঠোঁট টিপে হাসছে। 5 বান্ধবী শাড়ি পরে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। একটু পর স্কুলের সভাপতি উবাইদুল ওয়াহিদ তার বড় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন। সব শিক্ষকরা মিলে তাদের স্বাগত জানানোর রাজকীয় ব্যবস্থা করেছে। কারণ উবাইদুল ওয়াহিদ শুধু স্কুলের সভাপতিই নন, তিনি খুব দয়ালু একজন মানুষ। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ভবন, টয়লেট, চাপকল সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। তাছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তিনি অর্থ ব্যয় করেন। তাই তিনি বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। গতকাল তার ছেলে আসার কথা শুনে সব স্যাররা তাদেরকে বসন্ত উৎসবে আমন্ত্রণ জানায়। নিজের বাবার জন্য আলভিরও খুব প্রাউড ফিল হয়। বাবার সামনে সম্মানের কারণেই স্কুলের সবাই আলভিকে গুরুত্ব দেয়। একটু পর উবাইদুল ওয়াহিদ তার 2 পুত্র নিয়ে উপস্থিত হয়। আবির ওয়াহিদ কালো প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পরেছে আর উপরে একটি কালো কোটি পরা, চোখে কালো সানগ্লাস পুরো মানিয়েছে। সুস্মি আর লিজা অপলক তাকিয়ে দেখছে তাকে। সবাই মিলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মিষ্টি আর সুস্মি একসাথে এগিয়ে যায় আবিরকে ফুল দিতে। আবির মিষ্টিকে সানগ্লাসের আড়ালে মুগ্ধ হয়ে দেখল, কি সুন্দর লাগছে পিচ্চি মেয়েটাকে। আবির দেখছে মিষ্টিকে আর সুস্মি দেখছে আবিরকে। মিষ্টি আবিরের দিকে ফুল বাড়িয়ে দেয়। আবির মনে মনে ভালোবাসার প্রথম অভ্যর্থনা ভেবে মুচকি হাসে। নিজের মনের কথা উগরে ফেলতে চোখ বন্ধ করে বলে, পিচ্চি মেয়ে,
তোমাকে শাড়ি পরতে পরিপূর্ণ নারী লাগছে। তোমার এই রূপ আজ দ্বিতীয়বারের মতো আমার হৃদয় হরণ করলো। কিন্তু যার জন্য এই বাক্য সেজে মধুময় হলো, তাকে যে সেই কখন আলভি ছো মেরে নিয়ে গিয়েছে আমি ভাবতেও পারিনি। আবির ভাই, আপনি এত তাড়াতাড়ি আমার মাঝে মুগ্ধ হবেন। সুস্মির কণ্ঠস্বরে আবির ফট করেই চোখ খুলে ফেলল। সামনে দাঁড়িয়ে থাকা লজ্জায় রাঙা সুস্মিকে দেখে ভ্রু কুঁচকালো। বিরক্তি ফুটে উঠল চোখে মুখে। তবে সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে বুঝতে দিল না। মনে মনে অন্য প্ল্যান কষে নিল। না চাইতেও সুস্মির দিকে তাকিয়ে মুচকি হাসল। লজ্জাপতি সুস্মি আর দাঁড়িয়ে থাকতে পারল না এই প্রেমিক পুরুষের নিকটে। এক হাতে শাড়ির কচি ধরে দৌড়ে চলে গেল ক্লাসের দিকে। আবিরও প্রস্থান করলো ধীর পায়ে। আবিরের প্রস্থানের দিকে তাকিয়ে লিজা অশ্রু বিসর্জন দিতে দিতে বিড়বিড় করলো, ভালোই হলো আবির ভাই, আমার পাগলামিটা প্রশ্রয় পাওয়ার আগেই আপনার মনের কথা জেনে গেল। পাঞ্জাবিতে আমাকে কেমন লাগছে? উগান্ডার মতো লাগছে। আগে বল আমাকে কেমন লাগছে? তোকে অস্ট্রেলিয়ার জঙ্গলের আদিবাসীদের মতো লাগছে। তোর কথায় শাড়ি পরে আসলাম আর তুই এগুলো বলতাছস? তোর শাড়ির মায়ের বাপ, আমি বাড়ি যাইতাছি। ওরে বাবা, নিজে বলল দোষ না, আর আমি কিছু কইলেই আগুনের ফুলকি হইয়া যায়। বেডি মানুষ, মনে মনে বলল আলভি। মিষ্টি জেদ করে ধূপধাপ পা ফেলে চলে যাচ্ছে। হঠাৎ শাড়ির সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলে আলভি হাত টেনে ধরে আর তার বুকের মাঝে আগলে নিল। মিষ্টি আলভির বুকে মাথা রেখে সব রাগ ভুলে গেল। আদরে কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে বললি না তো? আলভি মিষ্টির থুতনি ধরে মুখটা উপরে তুলল। চোখে চোখ রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, শাড়িতে তোকে শুভ্রপরীর মতো লাগছে। তোর সুশ্রী আদল নয়ন জড়িয়ে দিয়েছে। ওই মায়া ঘেরা মুখের আদল হৃদয় দোল পার করে দিচ্ছে। মন চাইছে এই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেই সারা জীবন। আলভি মিষ্টির হাতটা নিজের বুকের উপর রাখল। দেখ মিষ্টি, তোর সর্বনাশ রূপ আমার বক্ষ হৃদস্পন্দন থমকে দিচ্ছে। বর্তমান মিষ্টি মনমরা হয়ে ভার্সিটির মাঠে বসে আছে। আলভি আর তানজিল দূর থেকে তাকিয়ে আছে। একজন তাকিয়ে আছে ভালোবাসার দৃষ্টিতে, একজন তাকিয়ে আছে কামনার দৃষ্টিতে। আলভি মিষ্টিকে নিয়ে শঙ্কিত। তার ভাইয়ের নজর যখন মিষ্টির ওপর পড়েছে, যে কোনো মূল্যে সে মিষ্টির ক্ষতি করতে চাইবে। সেদিন সুমার জিজ্ঞেস করে, সত্যিটা জানতে না পারলে কত বড় ক্ষতি হয়ে যেত। দূর থেকে কিভাবে মিষ্টিকে রক্ষা করবে? তার চোখের আড়াল হলেই যে বিপদ। মিষ্টির আর কোনো রাস্তা নেই। মিষ্টিকে বাঁচাতে হলে এই কাজটা করতেই হবে। উঠো মিষ্টি। মিষ্টির হাত টেনে আলভি তাড়া দিতে লাগলো। মিষ্টি বিরক্তিতে আলভির হাত ঝাড়ি দিতে ফেলে দিল। আপনারও দেখি চরিত্রে সমস্যা আছে। কথায় কথায় সুযোগ পেলেই গায়ে হাত দিতে আসেন। এগুলো বলার অনেক সময় পরে পড়ে আছে। আমার সাথে চলো। আপনার সাথে যাব মানে বুঝলাম না। আমি তোকে বিয়ে করব আজ, এক্ষুনি। ওয়েট ওয়েট, তুই তুকারি করছেন কেন? খোলসের আড়ালে কি থাকতে কষ্ট হচ্ছিল? সব তোকে পরে বুঝিয়ে বলবো, চল এখন। থাপ্পড় চিনেন? মাথা ঠিক আছে আপনার? আপনাকে আমি ঘৃণা করি। শুধুমাত্র ঘৃণা ছাড়া আপনার জন্য অন্য কিছু অবশিষ্ট নেই। ভুলে আর কখনো বাজে কথা বলতে আমার সামনে আসবেন না।
কথাগুলো বলেই মিষ্টি চলে গেল। মিষ্টির দিকে শীতল চাহনি নিক্ষেপ করে আলভি বিড়বিড় করল, ভালোবাসা আমায় নির্লজ্জ বানিয়ে দিয়েছে মিষ্টি। তুই যতবার প্রত্যাখ্যান করবি ততবার আমি তোর সামনে এসে বেহায়ার মতো দাঁড়াবো। কথা দিলাম, ভালোবাসলে নির্লজ্জের মতোই ভালোবাসবো। শহরের কোলাহলপূর্ণ রাস্তায় জীর্ণ শীর্ণ হয়ে হাঁটছে মিষ্টি, নীরবে নিভৃতে। মনের মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে আলভির বলা কথাগুলো এখনো মাথায় গেঁথে আছে। কথাগুলো মনে আসা মাত্রই রাগে শিরা উপশিরা দপদপ করছে। নিউরনের প্রতিটি কোষ সংকেত পাঠাচ্ছে, যেন কেউ কানের কাছে সাবধানী বাণী আওড়াচ্ছে। সাবধান মিষ্টি, একজন খুনি, একজন ধর্ষককে জিততে দিস না মিষ্টি। আলভিকে ছাড়িস না, কিছুতেই ছাড়িস না। মিষ্টি আনমনেই কান্না করে দিল, চাপা কান্না, শুধু চোখেই ফুটে উঠল, মুখের অবয়ব হয়ে উঠল দুর্বোধ্য, বজ্রপাতের ন্যায় কঠিন। নিজের জীবনের মায়া, কোনো মায়া নেই এখন আর। না আছে পিছুটান, আর না আছে ভালোবাসার মানুষ, না আছে আপনজন। সব হারিয়ে নিঃস্ব অষ্টাদশী এই নারী সুখের আশা করে না। বালুচর মরুভূমিতে প্রাণ সঞ্চারণের জন্য এক ফালি ছায়ার আশাও সে ছেড়ে দিয়েছে। দু চোখে শুধু প্রতিশোধের বিষাদময় অনুভূতি। সেই অনুভূতিতে দগ্ধ হতে হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে ক্ষণে। রাগ আর তীব্র প্রতিশোধের দহনে বুকের মধ্যে জ্বালা অনুভব হচ্ছে। কণ্ঠনালী রোধ হয়ে আসছে বারংবার। ফোঁস করে বিগড়ে উঠল ভারী নিঃশ্বাস। তোকে আমি ছাড়ব না আলভি, আমার ঘৃণার অনলে তোকে পুড়িয়ে ছাই করে দিব। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে মিষ্টি। সেকেন্ডের আগে মাথায় পেছনে তাকাচ্ছে বারবার, যেন মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। সামনের শুনশান গলিটা পেরোলেই মিষ্টির বাড়ি, কিন্তু বারবার মন কু ডাকছে। গলিতে পা রাখতে আজ কেমন ভয় ভয় লাগছে। এমন তো আগে কখনো লাগেনি। তবে কি কোনো বিপদ অপেক্ষা করছে? যতই সাহসী হোক না কেন, সে একটা মেয়ে, মেয়েলি মনে সবসময় একটা ভয় বিরাজ করে, কিন্তু আজ সেই ভয়টা মনে জেঁকে বসেছে। শুনশান গলিতে পা রাখতে বড় বড় ঢোক গিলল কয়েকবার। সচেতন দৃষ্টিতে আশেপাশে তাকালো, কোনো মানুষজন তো দূরের কথা, একটা কুকুরও বিড়ালও নেই রাস্তায়। নিজের ঘন নিঃশ্বাসের শব্দে যেন নিজেই ভয় পাচ্ছে। তবুও সাহস সঞ্চার করে পদযুগল দীর্ঘ করে এগিয়ে যেতে থাকলো। আকম্বিক পেছন থেকে পেশিবহুল হাতে তার মুখে রুমাল চেপে ধরল কোনো এক অগান্তক। টিপ টিপ করে চোখ খুলল মিষ্টি, ঘন কালো চোখের পাপড়ি জাপটে এদিক সেদিক পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। হঠাৎ দেয়ালে লাগানো আলভি ওয়াহিদের একটি ছবির দিকে তাকিয়ে ললাটে ভাঁজ পড়ল। বিস্ময়ের রেশ লেপ্টে এলো চোখে। রুক্ষ শুষ্ক ঠোঁট নাড়িয়ে বলল, তবে আলভি ওয়াহিদ আমাকে তুলে নিয়ে এসেছে। আকাশ পাতাল ভাবনার মাঝেই হুট করে দরজা খোলার শব্দ হলো। মিষ্টি তড়িৎ সেদিকে তাকিয়ে রাগে মুখটা রক্তবর্ণ করে ফেলল। আলভি বাঁকা হাসল, চেহারায় ফুটে উঠল আত্মরোগিমা। মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই বলা শুরু করলো, মিষ্টি, আগে তুমি একটা ভিডিও দেখে নাও, তারপর যা ইচ্ছে বলো কেমন। মিষ্টি ভ্রু কুঁচকালো খানিক,
তবে নিশ্চুপ ভঙ্গিতেই বসে রইল। আলভি ব্যস্ত হাতে ল্যাপটপ অন করল। মিষ্টি ল্যাপটপের দিকে তাকিয়ে চমকে উঠল। অপর পাশের ভিডিও কলে রয়েছে তানজিল। চারপাশের ব্যাকগ্রাউন্ড দেখে মিষ্টি বুঝে গেল তানজিল মিষ্টির বেডরুমে বসে আছে। হঠাৎ তানজিল ক্যামেরা ঘুরিয়ে দৃশ্যমান করল সুমার চিত্রপট। বুকে ওড়না নেই, কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। জানোয়ারটা সুমার কিছু। মিষ্টি রেগে আলভির কলার চেপে ধরল। শুয়োরের বাচ্চা, সুমার কিছু হলে তোকে আমি খুন করে ফেলবো। আলভি উচ্চস্বরে হেসে উঠল। আলভির হাসির শব্দ মিষ্টির কান ঝাঁ করছে। আলভি ব্যঙ্গার্থক কণ্ঠে বলল, নিজের ভালো পাগলেও বোঝে মিষ্টি, আর তুই বুদ্ধিমতী মেয়ে হয়ে বুঝিস না কেন? তুই যে বাঘের গুহায় ঢুকে বাঘের সাথেই লাগতে এসে নিজেই বিপদে জড়িয়ে গেছিস, তোর কি জানা নেই? আমি ছাড়া তোর গতি নেই মিষ্টি, আমাকে বিয়ে করে নে, সব ঠিক করে দেব। ভালোই ভালোই রাজি হয়ে যা। তুই একটা ধর্ষক, একটা খুনি, তোকে আমি ঘৃণা করি জানোয়ার। আমি কিছুতেই বিয়ে করব না। ওই সুমানা কি নাম মেয়েটার, সে কেন ঘুমিয়ে আছে জানিস? কড়া ডোজের ঔষধ দিয়েছি। এখন যদি তানজিল সব কিছু লুটেও নেয়, ওই মেয়েটিরও পাবে না। এখন সব তোর হাতে হয়। আমাকে বিয়ে করবি, না হয় তোর বান্ধবীর ইজ্জত বিনিময় করবি। কোনটা চাস বল? জানোয়ার, তোকে আমি খুন করে ফেলবো। ভুলেও নিজের জীবনে আমাকে জড়াস না, পরিণাম খুব ভয়ঙ্কর হবে। সে বিয়ের পর তোর প্রেমে এমনিতেই মায়া পড়ব। আগে ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যা। মিষ্টির চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। তার জন্য নিরপরাধ মেয়েটা শাস্তি পাক, সেটা কখনই চায় না। উঁচু কণ্ঠস্বর একটু নিচু করে মিষ্টি টলমলে চোখে তাকালো আলভির দিকে। আলভির মন গলল না। রাশভারী কণ্ঠে শুধালো, রাজি তো নাকি? মিষ্টি নিশ্চুপ নিষ্পলক শূন্যে তাকিয়ে থেকে ছোট করে বলল, রাজি। এদিকে মিষ্টিদের বাড়িওয়ালা সুযোগ পেয়ে গেল সুমার করা সেদিনের অপমানের জবাব দিতে। দাঁতে দাঁত চিবিয়ে প্রতিহিংসায় জ্বলে পড়ে বলল, দিন দুপুরে ঘরে ছেলে নিয়ে আইসা ফুর্তি করবি, আবার বাজে কথা কন যাইতো না। আজকা আমি সত্যইলা ছাড়ুম। ভদ্র মহিলা কলোনির সব মানুষকে একসাথে জড়ো করে সুমাদের দরজা ধাক্কাচ্ছে। বাহিরে মানুষের চিল্লাচিল্লির শব্দে সুমার ঘুমটা একটু একটু করে ভাঙল। নিজের শরীরের ওপর ভারী বস্তুর উপস্থিতি টের পেল, তবে চোখ মেলে তাকানোর শক্তি পেল না। ঘুমের কারণে মস্তিষ্ক সচল করতে পারছে না। ঘুমের ঘোরেই সুমা তার উপর প্রভাব বিস্তার করা বস্তুটিকে মৃদু ধাক্কা দিচ্ছে। এদিকে কলোনির মানুষ ক্ষেপে গিয়েছে। চিল্লাচিল্লি করে দরজা না খোলায় দরজা ভাঙার জন্যে উঠে পড়ে লাগলো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। অতঃপর সামনে ঘটীয়মান দৃশ্য দেখে সবাই ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। বাড়িওয়ালা মহিলা ঘৃণিত কণ্ঠে বলতে লাগলো, ছ্যা ছ্যা ছ্যা, চরিত্রহীন মাইয়া বেড়া লইয়া ঘরের মধ্যে নষ্টামি করতাছে। তানজিল কুর হাসল। এতক্ষণ এটার অপেক্ষাতেই ছিল। এই অহংকারী তেজে মেয়ের তেজ ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্যই এত কিছু, নইলে কি আর সাধে এই কাকতারুয়াকে স্পর্শ করতে যায়? নাক ছিটকালো তানজিল। সবার উদ্দেশ্যে বলল, কে আপনারা?
আমাদের ঘনিষ্ঠ মুহূর্তে বিরক্ত করার অধিকার কে দিল? কলোনিবাসী আর একটু তেতে গেল। একজন ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাগো সাহস কেমনে হয় এই কলোনিতে নোংরামি করার? তোমাদের নোংরামির জন্য পুরো কলোনি কলুষিত হয়ে গিয়েছে। খুব কাছ থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে সুমা টলতে টলতে উঠে বসল। টিপ টিপ করে খুলতে আর বন্ধ করছে। মস্তিষ্ক আগের ন্যায় সচল হয়েছে। গোংরানির স্বরে ঠোঁট নাড়িয়ে বলতে থাকে, কে, কোথায়, আমি, কি হয়েছে? তানজিল আবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের কলোনির মেয়ে আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। আপনাদের যা করার করুন, আমি বাহিরের মানুষ, বাহিরে চলে যাচ্ছি বলেই হাঁটা শুরু করলো। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে কলোনির যুবক ছেলেপেলেরা তাকে আটক করলো, দড়ি দিয়ে বেঁধে দিল হাত পা। আমাদের কলোনিতে এসে নষ্টামি করে জিনতা যাইতে পারবি না ছেলে, এই মাইয়ারে বিয়া কইরা সাথে নিয়া যাবি। তানজিল রেগে গেল, আপনারা জানেন আমি কে? ওবায়দুল ওয়াহিদের ভাগ্নে আমি। মামা জানতে পারলে এই কলোনি মাটির সাথে মিশিয়ে দিবে। কলোনিবাসী এইবার পুরোপুরি খেপে গেল। সবাই মিলে একের পর এক কিলঘুষি মারতে শুরু করলো তানজিলকে। তানজিল উপায় না পেয়ে চিল্লাতে চিল্লাতে বলল, রাজি, আমি রাজি, এই মেয়েকে বিয়ে করব। সুমা নির্বিকার ভঙ্গিতে বসে থাকলেও সবাই তার সুস্থ মস্তিষ্ক আন্দাজ করতে পারল। কিন্তু এই অন্যায় ঠেকানোর মতো গলার জোর সে পাচ্ছে না। অতিরিক্ত ঘুমের লাই এখনো কাটিয়ে উঠতে পারছে না। তবুও গলার শক্তি সঞ্চার করে বলে উঠল, আমি কোনো অন্যায় করিনি, আমি কেন কোনো বিয়ে করব না। বাড়িওয়ালা মহিলা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল সুমার গালে। কেন রে, শুইতে পারবি, বিয়া করতে পারবি না, নষ্টামি করতে মন চাইলে ব্যবসাপাড়ায় যাইবি। আমাগো কলোনি নোংরা করার শাস্তি এখন ভোগ করতেই হইব। থাপ্পড়ের তোপে ঠোঁট কেটে পিচ রক্ত বের হলো। ক্ষণিকটা অপমানে সুমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। যেই নোংরা কাজ করার কথা সে স্বপ্নেও ভাবেনি সেই কাজ না করেও এত শাস্তি ভোগ করতে হচ্ছে। ওপরওয়ালা কি কিছুই দেখতে পান না? এত নিষ্ঠুরতম অন্যায় মুখ বুজে সহ্য করে নিচ্ছে কিভাবে? এই অভাগিনী মাইয়া হইয়া জন্ম হওয়ার দোষে বাপ হারাইল, মা হারাইল, তার স্বামী সংসার বড় হইতে না হইতে মা মইরা গেল বাপেরে খুঁজা পাওয়ার লাইগা এই শহরে পাড়ি জমালো। কিন্তু এই শহর তাকে কিছু তো দিলই না, উল্টো একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। হে আল্লাহ, তুমি কি শুনতে পাও না এই মনের আহাজারি? যেই পুরুষ হাজার নারীকে আসক্ত, সেই পুরুষ কিনা আমার ভাগ্যে লিখে দিলে। কেন জন্মের পাপের শাস্তি দিচ্ছ বিধাতা? এর চেয়ে ভালো মরণ দাও, মৃত্যুকে সাদরে গ্রহণ করার প্রস্তুত আমি। একটু পর কাজে চলে আসলো তানজিল। আবার বিয়ে নাকচ করতে চাইলে আরেক দফা মার খেয়ে নিল। অবশেষে দাঁত খিচে কবুল বলে দিল। কিন্তু সুমা কিছুতেই কবুল বলবে না। মরে গেলেও মরে যাবে, তবুও এই নরপশুকে স্বামী হিসেবে কবুল বলবে না। কলোনির কিছু মহিলা লাগাতার থাপ্পড় বসিয়ে দিতে লাগলো সুমার গালে। চুলের মুঠি চেপে ধরে এক প্রকার জোর করেই উচ্চারণ করালো কবুল। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর
আজ দশম শ্রেণীতে তাদের প্রথম ক্লাস। আলভি প্রথম স্কুল ড্রেস পরে এসেছে, সাদা শার্ট আর ব্লু প্যান্টে। তাকে আগের দিনের থেকে একটু আলাদা লাগছে, যেন মনে হচ্ছে হঠাৎ করেই বড় হয়ে গিয়েছে। বেটে সেটে ছেলেটার উচ্চতা আরেকটু বেড়েছে, কণ্ঠালির পরিবর্তন হয়েছে ইদানিং, গলার কাছে একটা হাড়ের মতো উঁচু বৃদ্ধি পেয়েছে। কালি চোখে যে কেউ এই পরিবর্তন ধরে ফেলতে পারবে। মিষ্টি, সুস্মি, মারিয়া, মিম সবাই পরনের নতুন স্কুল ড্রেসগুলো। লিজার ড্রেসটাই চেঞ্জ হয়নি, সেই ক্লাস 8 থেকে এই একই স্কুল ড্রেস পরে আসে প্রতিদিন। পিঠের কাছে একটা রিপো করার দাগ আছে, সেটা স্কার্ফ দিয়ে ঢেকে রাখে সব সময়। দিন দিন বড় হচ্ছে, উচ্চতা বাড়ছে, 2 বছর আগের স্কুল ড্রেসটাও ছোট হচ্ছে দিন দিন। তা নিয়েই লিজার যত চিন্তা। মনে মনে ভাবে, আল্লাহ আল্লাহ করে এই বছরটা কোনোভাবে পার করতে পারলেই হয়। এখন আর আবির ভাইকে এ নিয়ে মনে কোনো অনুভূতির প্রশ্রয় দেয় না। আসতে চাইলেও অবান্তর অনুভূতিগুলো ঝেড়ে ফেলে দেয়। কিন্তু সুস্মি আর আবির ভাইকে একসাথে দেখলে বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। এই চাপা যন্ত্রণার কারণ সে ঠিকই জানে, তবে স্বীকার করতে নারাজ। সুস্মি আর আবির ভাইয়ের ব্যাপারটা মোটামুটি সবাই জানে। সুস্মি মনে মনে নিজেকে খুব ভাগ্যবতী মনে করে, এত লাভিং কেয়ারিং একজন মানুষ পেয়ে। আজ আবির ভাই তাকে বাড়িতে যেতে বলেছে, তাও সবাইকে না জানিয়ে। বলেছে সারপ্রাইজ আছে। সুস্মিত সারপ্রাইজের কথা ভেবেই দিশেহারা, অপেক্ষা শুধু টিফিন পিরিয়ডের। সবগুলো মিলে ঠিক করলো মোল্লাবাড়ির পুকুর ঘাটে যাবে। পুকুরে অনেক কচুরি আছে, মূলত সেগুলোই আনতে যাবে। কচুরির পাতা দিয়ে পুতুল বানাবে, তারপর বউ পুতুল খেলবে সবাই মিলে। যেই কাজ সেই কথা। টিফিনের ঘন্টা পড়ার সাথে সাথেই তারা সেখানে যাওয়ার তাড়া দেখালো, কিন্তু সুস্মি বাদশাধে বলল সে যাবে না। তারা যেন চলে যায়। তার শরীরটা খুব খারাপ লাগছে। আসলে সে বুদ্ধি করেই যেতে বারণ করলো, কারণ সে তো যাবে না, যাবে তার স্বপ্নের পুরুষ আবির ভাইয়ের কাছে। ওর খারাপ লাগছে শুনে কেউ আর জোর করলো না। ঢিলে ঢালা পাজামা হাঁটু পর্যন্ত তুলে সবাই মিলে এক হাঁটু পরিমাণ জলে নেমেছে কচুরিপানা নেওয়ার জন্য। মিষ্টি উপরের এক সিঁড়িতে দাঁড়িয়ে আলভির এক হাত টান করে ধরে রেখে আছে। লিজা, মিম, মারিয়া কচুরিপানা ছিঁড়ে উপরে উঠে গিয়েছে, কিন্তু মিষ্টি আলভিকে উঠতে দিল না। এক হাত দূরে একটা কচুরি ফুল। মিষ্টির নজরবন্দি হলো, তার এই ফুলটা চাই এবং আলভিকে যেভাবেই হোক এনে দিতে হবে। আলভি খুব কষ্ট করে ফুলটার নাগাল পাওয়ার জন্য মিষ্টি সুবিধা মত করতেই আরেকটু ঝুঁকে গিয়ে আলভির হাতটা শক্ত করে টেনে ধরল। আলভিও মিষ্টির হাতের সাপোর্টে সামনের দিকে ঝুঁকে গেল। হঠাৎ করেই কোত্থেকে যেন একটা কুকুর ঘেউ ঘেউ করে করতে করতেই ছুটে এলো পুকুরে। মিষ্টি জমের মতো ভয় পায়। কুকুরের শব্দ শুনেই পিলে চমকে উঠল। চোখের পলকেই আলভির হাত ছেড়ে চেঁচাতে চেঁচাতে বউ দৌড় লাগালো। এতক্ষণ মিষ্টির হাতের সাপোর্টে ঝুলে থাকা বেচারা আলভি পানিতে নাকানি চুবানি খেতে শুরু করলো। প্রচণ্ড রাগে ওষ্ঠজোড়া উঁচু করে বলল, মিষ্টির বাচ্চা, আমি শিওর তুই আমাকে পানিতে চুবিয়েই একদিন মেরে ফেলবি। এদিকে মিষ্টিও দৌড়াচ্ছে, কুকুরটাও দৌড়াচ্ছে, তবে কুকুর মিষ্টিকে ধাওয়া করে দৌড়াচ্ছে না, বরং মিষ্টির চিৎকারের ভয়ে উল্টো দিকে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে।
কাল তোমাকে বলেছিলাম না, শহর থেকে আমার ফ্রেন্ড এসেছে। ও হলো সেই ফ্রেন্ড। অদ্ভুত দেখতে ছেলেটির দিকে ইশারা করে আবির ওয়াহিদ সুস্মিকে পরিচয় করিয়ে দিল। সুস্মি চোখ তুলে একবার লোকটাকে দেখলো। অদ্ভুত, সত্যি অদ্ভুত দেখতে লোকটা। চুলগুলোর একপাশ পুরো গোল্ডেন কালার করা দেখে মনে হচ্ছে বন্দরে পাতমায়েরা জ্বালিয়ে দিছে, নইলে নির্ঘাত ঠাডা পড়ছে। মনে মনে কথাগুলো ভেবেই সুস্মি হেসে কুটি কুটি হলো। বিরক্ত নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে সালাম দিল। হঠাৎ করেই আবির একটি পাতলা কাপড় দিয়ে সুস্মির চোখ বেঁধে দিল। সুস্মি একটু চমকে গিয়ে কিছু বলতেই যাবে, আবির ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কোনো কথা নয়। কাল কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য সারপ্রাইজ আছে। সুস্মি নিশ্চুপ হয়ে গেল। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে, হৃৎপিণ্ডটা বেগতিক লাফাচ্ছে। কাপড়ের আড়ালে নয়নজোড়া পুলকিত হয়েছে খুশিতে, ঠোঁটজোড়া প্রশস্ত হয়েছে আপনা আপনি। সুস্মিকে আরেকটু অবাক করে দিয়ে আবির তার হাত দুটো বেঁধে দিল। বিস্ময় সুস্মি বাকরুদ্ধ হলো। আবির ঠিক কি সারপ্রাইজ রেখেছে সেটা বোঝার চেষ্টা করলো, কিন্তু ছোট্ট কাঁচা মস্তিষ্ক কিছুই যে আন্দাজ করতে পারল না। আবির সহসাই সুস্মিকে কোলে তুলে নিল। হঠাৎ এত নিখুঁত স্পর্শে গায়ে কাঁটা দিয়ে উঠল সুস্মির। চাতক পাখির ন্যায় ছটফট করতে লাগলো মনের অজান্তেই। কেন জানি মন চাইল এই প্রেমিক পুরুষের গলাটা জড়িয়ে ধরতে, চোখে চোখ রেখে হারিয়ে যেতে অচিনপুরে। কিন্তু এই পুরুষ মানুষ তো। চোখ হাত দুটোই বেঁধে দিল। সুস্মি নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল। ঠোঁট জুড়ে তার মিষ্টি হাসি ঠিক করে পড়ছে, কিন্তু এবার যেন তার আরও বেশি আশ্চর্য হওয়ার পালা। কারণ আবির তাকে খাটে শুইয়ে দিয়ে তার ড্রেস খোলার চেষ্টা করছে। আবির যে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইছে। ক্লাস 10 পড়া বালিকা মেয়ে, তার কিছু না বুঝুক, তবে এটুকু ঠিকই বুঝেছে। তবে এই বুঝেছিল আবির ভাইয়ের সারপ্রাইজ। সুস্মির খুব কান্না পেল। মুহূর্তেই চোখ ভরে এলো জলে। চোখে বেঁধে রাখা কাপড়টাও ভিজে গিয়েছে। খুব কষ্ট করে রোদ হয়ে যাওয়া কণ্ঠনালী থেকে কষ্টটা গিলে নিয়ে সাবলীল কণ্ঠেই বলে উঠল, মাফ করবেন আবির ভাই, আমি এসব পাপ কাজ করতে পারবো না। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি চলে যাব। সুস্মির কথা শুনে আবির ব্যঙ্গ হাসল, একটু ধমকি গলাতেই বলল, আমি কি তোমার মতামত জানতে চেয়েছি? চুপ করে থাক। এতদিন মনের বিরুদ্ধে গিয়ে এত কাঠখড় পুড়িয়ে অভিনয় করলাম তো তোর এই শরীরের জন্যই। আবির ভাইয়ের কথাগুলো সুস্মির আত্মা কাঁপিয়ে দিল। মাথাটা যেন হাজার ভোল্টের শক খেল। একই শুনছেন সে? আলভি ভাই তার শরীরটার জন্য? ছি, আবির ভাই মানুষটা এত জঘন্য। এক মুহূর্তে সুস্মির সব এলোমেলো হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। সুস্মি একটু চিল্লিয়ে বলল, আবির ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার এত বড় ক্ষতি করবেন না, আমি কথা দিচ্ছি ভাই। আবির ভাই, আমি আর এই বাড়ির গণ্ডি বেরোবো না। আজকের পর থেকে এমনিতেই তোর আর আশা হবে না। এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনার পায়ে পড়ি আবির ভাই, আমাকে যাইতে দেন, আল্লাহর দোহাই লাগে। মাগি বেশি কথা কইতাছে, দেখতাছস না আবির? সব বাদলি মুখটা কি আমি বাঁধার জন্য রাখছি? অতি পরিচিত কণ্ঠস্বরে
এত বিশ্রী ভাষা শুনে সুস্মির কলিজা শুকিয়ে গেল, বুকটা ফেটে যাচ্ছে। ভয় তো বটেই, তবে তার চেয়ে বেশি কষ্টে এই জানোয়ার লোকগুলো। এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল, কি করে পারে এরা নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সর্বনাশ করতে। ভয় আতঙ্কে ঘূর্ণিঝড়ের ন্যায় দুমড়ে মুচড়ে তছনছ করে দিচ্ছে সব। চীনা প্রেমিক পুরুষের অপ্রত্যাশিত রূপ কণ্ঠরোধ করে দিয়েছে। চিৎকার দিয়ে নিজের সুভ্রম বাজানোর শেষ চেষ্টাটুকু করতে চেয়েও বিফলে গেল তার। আগে আবির মুখ চেপে বেঁধে দিল, কুকুরের ন্যায় টেনে হিঁচড়ে খুলে ফেলল তার লজ্জা নিবারণ বস্তু। উ করে গোংরানির আওয়াজ ছাড়া নিঃশব্দে। রুমে আর কোনো শব্দ পাওয়া গেল না। উন্মাদের মতো আবির সুস্মির শরীরটাকে জখম করতে ব্যস্ত, যেন এতদিনের রাগ জেদ সব উপরে ফেলছে এই মেয়েটার শরীরের উপর। হাত পা বাঁধা অসহায় সুস্মি বা ভালোবাসার মানুষের এমন ভয়ঙ্কর নির্যাতন কিছুতেই সহ্য করতে পারছে না। ভালোবাসা বুঝি এমনই ভয়ঙ্কর হয়? ভালোবাসার মানুষ বুঝি এত নির্দয় হয়? সব নিঃস্ব হয়ে গিয়েছে। চোখ বাঁধা কালো কাপড়টায় ভেসে এলো চার বান্ধবীর মুখ, সূক্ষ্ম যন্ত্রণায় এবার বুঝি বুকের মধ্যখানটা ছিদ্র হয়ে গিয়েছে। মনে মনে আহাজারি করতে লাগলো, তাদের কেন বলে ফেললাম না রে? একবার যদি বলে আসতাম, তাহলে তো তোরা এই জানোয়ারগুলোর মুখগুলো চিনে নিতে পারতে। ও আল্লাহ গো, কেন আমার ভালোবাসার মানুষটাকে এমন ছলনাময়ী করলা? আমি তো ওর সাথে গড় বাঁধার স্বপ্ন দেখেছি, লাল বেনারসি পরে ওনার সাথে অপেক্ষা করার জন্য কথা ছিল আমার। ওনার স্পর্শগুলো হওয়ার কথা ছিল আদরে মাখা ভালোবাসার। তোমার কাছে বিচার রইল আল্লাহ গো, আমার স্বপ্নগুলো ধ্বংস করে দেওয়ার মানুষটাকেও তুমি ধ্বংস করে দিও। ক্ষুধার্ত বাঘের মতো নিজের মনের সমস্ত তৃপ্তি মিটিয়ে আবির সরে গেল সুস্মির ছোটোখাটো অসাড় হয়ে থাকা শরীরটার উপর থেকে। তারপর সুস্মি আওয়াজ পেল আরও একজন প্রবেশ করলো। এলোমেলো বিধ্বস্ত মস্তিষ্ক হিসেব মেলানোর আগেই লোকটা ঝাঁপিয়ে পড়ল আবার। লোকটার খোঁচা খোঁচা দাড়ি আর শক্ত বাহুর স্পর্শ পেয়ে সুস্মি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এ যেন কোনো আঙ্কেল। আর তার বুঝতে অসুবিধা হলো না, এত ভারী একজন মানুষের দ্বিতীয়বার আর সহ্য করতে পারল না সুস্মি। কাপড়ে বাঁধা দুই ঠোঁট কামড়ে কামড়ে রক্ত ঝরে পড়ছে তার। তারপর আরেকবার তৃতীয় দফা নির্যাতন শুরু করলো আবিরের বন্ধু। গত 1 ঘন্টা ধরে তাণ্ডব হওয়া শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে। মুহূর্তেই দূরে থাকা স্কুলের ঘন্টার আওয়াজ ভেসে এলো। খবর দিল টিফিনের সময় শেষ। সেই সাথে বুঝি বার্তা এলো, এই পৃথিবীতে সুস্মির সময় শেষ। সুস্মি এলোমেলো অসাড় হয়ে যাওয়া পা দুটো টেনে নিয়ে সিঁড়ি ধরে উঠে গেল স্কুলের ছাদে। দূর থেকে দেখলো তার চার বান্ধবী খিলখিল করে হাসছে। হাসতে হাসতে স্কুলের দিকে আসছে। শেষবারের মতো দেখে নিল প্রাণপ্রিয় বন্ধুগুলোকে। চোখ বন্ধ করে নিল অসহায়। গড়িয়ে পড়ল নোনা পানি। ভেসে উঠল মা বাবার মুখের আদল। কলিজাটা ছ্যাদ করে উঠল। ঠোঁট ভেঙে কান্না করে বিড়বিড় করে বলল, ক্ষমা করে দিও আমায়, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমার বেঁচে থাকাটা তোমাদের জীবনের অভিশাপ হয়ে ঝরবে। আমি সেটা সহ্য করতে পারবো না। চার বান্ধবীর সাথে কচুরিপানা হেলে দুলে গল্প করতে করতে এগিয়ে আসছে
সুস্মির জন্য নিয়ে এসেছে কয়েকটা, ছুটির সময় যাওয়ার পথে খেলবে। হঠাৎ মিষ্টির চোখ গেল স্কুলের ছাদে। সুস্মি দেখেই প্রফুল্ল চিত্তে কণ্ঠ উঁচু করে ডাক দিল, সুস। বাকি শব্দটুকু মুখেই আটকে গেল। ততক্ষণে সুস্মির দেহখানা বিকট শব্দ করে পড়ে গেল চার বান্ধবীর পায়ের কাছে। ঘোত ঘোত শব্দ করে মুখ থেকে রক্তবমি হলো। প্রিয় বান্ধবীর রক্তে আলতারাঙা হলো তাদের পা। চার বান্ধবী হতবাক, নিশ্চুপ, নির্বাক, নিশ্চল, নিষ্পলক চোখে শুধু চেয়ে রইল এই মুহূর্তে। তাদের ঠিক কী করা উচিত যেন সব এলোমেলো হয়ে গেল। উড়ে গেল সমস্ত ভাবনা, পাথরের মতো জমে গেল একজন। অতঃপর গগনবিদারী চিৎকারে কাঁপিয়ে তুলল আকাশ বাতাস। চার বান্ধবী আর্তনাদে ভিড় জমে গেল স্কুল ক্যাম্পাসে। কিশোরী মনের নিষিদ্ধ অনুভূতিগুলো আজ রক্তসিক্ত হয়ে করে দিয়ে সুস্মি পাড়ি জমালো পরপারে। বর্তমান অতীতের নির্মম স্মৃতি মনে করে মিষ্টি চিৎকার করে কেঁদে উঠল। দেওয়ালের সাথে একের পর এক বাড়ি দিতে দিতে কপাল থেকে শুরু হলো রক্তক্ষরণ। তার বন্ধুদের খুনির সাথে আজ তার বিয়ে হলো। এর চেয়ে আক্ষেপের বিষয় তার কিছু যে হতে পারে না। তবে কি আলভি ওয়াহিদ আমাকে হারিয়ে দিল? কপাল ফেটে রক্ত লেপটে গিয়েছে মুখায়বে। রাগে নাকের ডগা লাল হয়ে গিয়েছে। থুতনিতে স্থান পাওয়া টোলটাতে রক্ত গিয়ে জমাট বেঁধেছে। নিজের সাথে ভয়ার্তক তাণ্ডব করে রক্ত লাঙা লাল ঠোঁট জুড়ে বাঁকা হাসিতে অগ্নি ঝরালো। অতিরিক্ত রক্তক্ষরণে সহসাই চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। বাড়ির কাজের লোক রহমান হক ছেড়ে রাবেয়া বুবুকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলো। রহমানের ডাক শুনে হাওয়া বেগম আর রাবেয়া বুবু রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে বের হলেন। রহমান উৎকণ্ঠা নিয়ে বলল, বুবু তোমার পোলা বিয়া কইরা বউ নিয়া আইছে। রহমানের কথা শেষ না হতেই তানজিল গট গট পায়ে ঘরে ঢুকলো। এক নজর মায়ের দিকে তাকিয়ে সোজা উপরে চলে গেল। নিজের মুখে মারের দাগগুলো কালশেটে হয়ে আছে। তানজিলের পেছন পেছন ঘরে প্রবেশ করলো সুমা। রাবেয়া বেগম সুমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তানজিল তোমাকে বিয়ে করেছে? রাবেয়ার কণ্ঠে ঘৃণার ছাপ বোঝা গেল। উত্তরে সুমা কিছুই বলল না। হাওয়া বেগম এগিয়ে গিয়ে সুমার হাত ধরে ভারী মিষ্টি কণ্ঠে বলল, নাম কি মা তোমার? সুমা লঘু কণ্ঠে বলল, সুমা। রাবেয়া বেগম এগিয়ে এসে তাচ্ছিল্যের স্বরে বলল, দেখেছো ভাবি কি কালো এই মেয়ে? আমার তানজিল কি দেখে এই মেয়েকে বিয়ে করে আনলো? সুমা একটু তেতে গেল। গায়ের রং নিয়ে কথা বলা তার পছন্দ হলো না। চোখ মুখ কঠিন করে 2 কদম এগিয়ে এসে রাবেয়া বেগমের মুখের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর কথিত কণ্ঠে বলে ওঠে, যেই ছেলে জন্ম দিয়েছেন সে কি সাদা কালা বাছাই করে? তার তো কেবল সইতে পারলেই চলে। সুমার কথা শুনে রাবেয়া ব্যাকুল বনে গেল। এ কেমন মুখের শ্রী! কথাবার্তায় লাগাম নেই। বড় আক্ষেপের কণ্ঠেই বলল, দেখেছো ভাবি, দেখেছো আমার কি নিয়ে আসলো? না আছে চেহারার শ্রী, না আছে কথার শ্রী। আহা বুবু, এইভাবে বলবেন না। মেয়েটা সবেমাত্র এলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মনে মনে খুব আনন্দ পাচ্ছ। তোমার ছেলে তো আর এমন কালো মেয়ে আনেনি, আসমানের পরি ধরে এনেছে। নামের সাথে চেহারাটাও মিষ্টি। রাবেয়ার কথা শুনে সুমা ভ্রু কুঁচকাল।
জরুরি কণ্ঠে জিজ্ঞেস করলো, মিষ্টি মানে? আমার ছোট ছেলে মানে। তোমরা হয়তো তাকে চিনে থাকবে, নামকরা সঙ্গীত শিল্পীও আজ বিয়ে করেছে। আলভি ওয়াহিদ তবে মিষ্টিকে বিয়ে করে ছাড়লো। মনে মনে ভাবল সুমা, মুখে বলল, আচ্ছা মিষ্টি এখন কোথায় আছে, আমাকে একটু দেখিয়ে দিন। ওই তো দোতলার বা পাশের ঘরটায় আছে, তবে আলভির অনুমতি ছাড়া যাওয়া যাবে না মেয়ে। সুমা কারো কথার তোয়াক্কা করল না, দ্রুত পায়ে মিষ্টির ঘরের সামনে চলে গেল। দরজা বাহির থেকে লক, তার মানে মিষ্টিকে আটকে রাখা হয়েছে। সুমা দরজা খুলে ভেতরে প্রবেশ করল। রুমের মধ্যে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। অন্ধকার হাতরে অনেক কষ্টে সুইচ টেপে লাইট অন করলো। সঙ্গে সঙ্গে পুরো রুম আলোকিত হয়ে গেল। দৃশ্যমান হলো মিষ্টির রক্তাক্ত অসাড় হয়ে পড়ে থাকা দেহ। মিষ্টির এমন অবস্থা দেখে সুমার কলিজা মোচড় দিয়ে উঠল। কণ্ঠনালী ফাটিয়ে চিৎকার করে মিষ্টি বলে ডেকে উঠল। ধপ করে বসে পড়ল মিষ্টির পাশে। সুমার চিৎকার শুনে আলভি ততক্ষণে চলে এসেছে। রক্তে রাঙা নববধূকে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে। নয়ন ভর্তি আতঙ্ক নিয়ে মিষ্টিকে কোলে তুলে ছুটতে লাগলো সে। দিক বেদিক শূন্য ঠেকছে। অজানা অশুভ আশঙ্কা যেন কুণ্ডলী পাকিয়ে ধেয়ে আসছে আলভির মনে। জোর করে বিয়ে করেছে বলে এই মেয়ে এমন ছেলে মানুষই করবে? কেন করবে? ও কি জানে না আলভি তাকে কতখানি ভালোবাসে? উপরের খারাপ আলভিটাকেই দেখলি, আর ভেতরে সুপ্ত ভালোবাসাটা দেখলি না পাগলি? আমার সমস্ত ভালোবাসাটাই যে তোর জন্য হৃদয়ের কোটরে জমা করে রেখেছি। ডক্টর মিষ্টির মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। মিষ্টির তখন জ্ঞান ফিরেছে। ডাগর ডাগর চোখ মেলে সামনে কর্মরত ডাক্তারকে দেখছে। বুকের মধ্যকার রাগটা ফুলে ফেঁপে উঠে বাহিরে বেড়াতে চাইছে। খুব আলগোছেই নিজের রাগ সংবরণের প্রয়াস চালাচ্ছে মিষ্টি। এর মাঝেই গা জ্বালানো হাসি দিয়ে সামনে এসে দাঁড়ালো ডক্টর নূর আলম। চিন্তার কোনো কারণ নেই মামনি, আমি তোমার খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছি। ওড়নায় ঢাকা বুকের ভাঁজে তার নোংরা চোখের বিচরণে মিষ্টির চোয়াল শক্ত হয়ে এলো। কথায় কথায় হাত দিয়েছেন। মিষ্টি আর বিলম্ব করল না। আচমকাই অযাচিত প্রশ্ন ছুড়ে দিল নূর আলমের দিকে। মিষ্টির এমন প্রশ্নে নূর আলম নাক আর ঠোঁট কিছুটা উঁচিয়ে নিল। শানিত চোখের চাহনি আরেকটু গাঢ় করে বলল, বিয়ে হতে না হতেই দেখি সব বুঝে নিয়েছ। খুব আপডেট মেয়ে তুমি, ইন্টারেস্টিং। মিষ্টি ঠোঁট কামড়ে বাঁকা হাসল। আচ্ছা এই বলুন তো, আপনার খেতে ভালো লাগে নাকি খাদ্য হতে ভালো লাগে? তোমার মতো দুধে আলতা রমণীর খাদ্য হতে পারাটা যে ভাগ্যর ব্যাপার। থুতনিতে হাত বোলাতে বোলাতে নূর আলম উত্তর দিল। বিনিময়ে মিষ্টি খুব সুন্দর করে মুচকি হাসল। তবে তাই হোক, অপেক্ষা করুন পরের সিরিয়াল আপনার। সারাদিন শরীরের ওপর কম অত্যাচার যায়নি। ব্যথায় শরীরটা ম্যাচম্যাচ করছে, কিন্তু সেই ব্যথা সুমাকে কাবু করে না, বরং মনের ব্যথাটা কোনোরকমে তীব্র হচ্ছে। খাটের ওপর পা ছড়িয়ে অসহায় ভঙ্গিতে বসে আছে সুমা। সত্যিই খুব অসহায় লাগছে নিজেকে। শেষমেশ একটা নারীবাদ ছেলের সাথে জীবনে বাধা পড়ল, এই কথাটা কি করে মানবে সে? ভাবনার মাঝেই তানজিল ওয়াশরুম থেকে বের হয়েছে। সুমার চোখের পানি দেখে বিরক্ত হলো খুব। কাকতাড়ুয়ার বাচ্চা
কাঁদতে হলে বিছানা থেকে নেমে কাঁদ, একদম আমার বিছানায় প্যাচ প্যাচ করবি না। বিয়া করছস মনে নাই এই বিছানার উপর, এখন আমার অধিকার আছে। তানজিল তেরে গিয়ে সুমার গাল চেপে ধরল। এই একদম অধিকার খাটাতে আসবি না, সোজা লাশ বানিয়ে দিব। সুমা তার হাতের ধারালো নখ দিয়ে তানজিলের গালে খামচি বসিয়ে দিল। তানজিল সাথে সাথে সুমার গাল ছেড়ে নিজের গাল চেপে ধরল। সুমা শানিত কণ্ঠে ধমকি দিল, লুচ্চার বাচ্চা, একদম আমার গায়ে হাত দিতে আসবি না, এই জায়গায় দাগ বসিয়ে দিব, লজ্জায় মুখ দেখাতে পারবি না। তানজিল আবার তেড়ে আসলো, হাত বাড়িয়ে সুমার চুলের মুঠি ধরতে গেল। তার আগেই সুমা তার আরেক গালে খামচি বসিয়ে দিল। ফর্সা গালে ধারালো নখের আঁচড় লাল হয়ে দাগ পড়ে গিয়েছে। তানজিল রাগে গজগজ করতে করতে বলল, এই বিড়ালের 3 নাম্বার বাচ্চা, তোর মা কি তোরে খামচা খামচের ট্রেনিং দিয়ে বড় করেছে? ভাগ্যিস তোর মতো লুচ্চা হওয়ার ট্রেনিং দেয় নাই। মুখ সামলে কথা বল পেতনি কোথাকার। ওরে বাবা, লুচ্চারে লুচ্চা বললেও দোষ, হাস্যকর বিষয়। মেয়ে মেয়ের মতো চুপচাপ ঘরের কোণে পড়ে থাক, যেই গায়ের রং, তোকে দিয়ে 1 পয়সাও ইনকাম হবে না, নর্দমার ময়লা কোথাকার। তানজিলের কথার মানে সুমা কোনো কথা বলল না, দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। হাতে করে 1 বালতি পানি নিয়ে এসে সোজা তানজিলের গায়ে ঢেলে দিল। তানজিল চেঁচিয়ে উঠল, কাকতাড়ুয়ার বাচ্চা, কি করলি তুই এটা? তুই বললি না আমি নর্দমার ময়লা, তোর গায়ে হাত দিয়ে তো তোর শরীরটা ময়লা করে দিয়েছি, তাই ধুয়ে দিলাম, একদম ক্লিয়ার ক্লিন। তোকে আমি দেখে নিব। ধূপধাপ পা ফেলে চলে গেল তানজিল। সকালে গোসল করে একদম ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে মিষ্টি। মাথায় এখনো ব্যান্ডেজ, পরনে তার বেগুনি রঙের শাড়ি, চোখে মুখে সম্পূর্ণ স্বাভাবিক, যেন কালকের ঘটে যাওয়া ঘটনা সব ভুলে বসে আছে। খাবারের টেবিলে আবির আর উবাইদুল ওয়াহিদ বসে আছে, তাদের পাশে হাওয়া বেগম দাঁড়িয়ে আছে। মিষ্টি গুটি কয়েক কদম ফেলে এগিয়ে গেল, তার উপস্থিতিতে সকলেই চোখ তুলে তাকালো, তবে সঙ্গে সঙ্গেই নামালো না। মিষ্টি তাদের চোখে চোখ মিলিয়ে মুচকি হেসে কিছু বলতেই যাবে, পেছন থেকে গাঢ় কণ্ঠে আলভি বলে উঠল, আমার বউয়ের দিকে এভাবে তাকাবেন না আব্বু, নজর লেগে যাবে। উবাইদুল ওয়াহিদের মুখটা থমথমে হয়ে গেল। আলভি একটি চেয়ার টেনে বসে পড়ল, নিজের পাশের আরেকটি চেয়ার টেনে মিষ্টিকে বসার জন্য ইশারা করল। মিষ্টি চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, লিজা কোথায়? ওকে দেখছি না কেন? কাল বাসর করিনি, তুই আরও জানতে চাইবি আজকে করব কি না? তা না করে তুই লিজার কথা জিজ্ঞেস করছিস? বউ তুই বড্ড আনরোমান্টিক, আজ থেকে প্রতি রাতে তোকে রোমান্টিক ক্লাস করাবো। মিষ্টি রেগে অগ্নি চোখে তাকিয়ে আছে আলভির দিকে, সেদিকে তাকিয়ে আলভি চোখের চশমাটা খুলে গা ঝাড়া ভাব নিয়ে পড়তে পড়তে বলল, আমার অনেক দিনের ইচ্ছা ক্রিকেট টিম বানাবো, এভাবে চেয়ে থাকলে সেই স্বপ্ন সত্যি করতে যুগ চলে যাবে, আমার আবার অত ধৈর্য নেই। অ্যাট এনি কস্ট বাসরটা সেরে ফেলতে হবে। আলভির কথা শুনে উবাইদুল ওয়াহিদের খাবার গলায় আটকে গিয়ে কাশি শুরু হলো। এই ছেলে যে নির্লজ্জের দিক থেকে তার বাপেরও বাপ বুঝতে বাকি রইল না। তিনি একবার ঘাড় উঠিয়ে স্ত্রীর দিকে তাকালো, স্বামীর চোখের দিকে তাকিয়ে
আজ প্রথমবারের মতো হাওয়া বেগমের হাসি পেল, খুব হাসি পেল। মিষ্টি কর্কশ গলায় কিছু বলার জন্য উদ্যত হওয়ার আগেই পেছন থেকে সুমা মিষ্টিকে ডেকে বসল। সুমাকে দেখে মিষ্টি খুব অবাক হলো। মিষ্টির মুখের দিকে তাকিয়ে শুকনো হাসলো সুমা। পরে সব বুঝিয়ে বলবো, খেতে বস। তানজিল নিচে নেমে দেখল তার একটি চেয়ারই খালি আছে, আর সেটা সুমার পাশের চেয়ারটি। তানজিল বিরক্ত কণ্ঠে বলল, এই কাকতারোয়ার পাশে আমি বসবো না। না বসলে ফকিন্নির মতো ফ্লোরে বসে খা। রাবেয়া বেগম রেগে গেলেন। এই মেয়ে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি। তুই তুকারি করছো কোন সাহসে? কিভাবে শিখব? শিখিয়ে দেওয়ার জন্য আমার তো আর মা নেই। সুমার কথা শুনে রাবেয়া বেগমের খুব মায়া হলো, কিন্তু আবার কি যেন চিন্তা করে সুমা বলে উঠল, ওয়েট, আপনার ছেলের তো মা আছে, তাহলে ও কেন এত লুচ্চা হইল? চোখের মাঝে চিন্তিত ভঙ্গি ফুটিয়ে তুলল সুমা। একদম কথায় কথায় লুচ্চা বলবি না। সুমার পাশের চেয়ারটি শব্দ করে টেনে বসে পড়ল তানজিল। রাবেয়া বেগম অসহায় চোখে ছেলের মুখপানে তাকালেন। এ কেমন দস্যি মেয়ে ধরে আনলো ছেলেটা? হঠাৎ রাবেয়া বেগমের আঁতকে উঠলেন। এ কি বাবা, তোর গালে এগুলো কিসের দাগ? মায়ের কথা শুনে তানজিল তড়িৎ গতিতে গালে হাত দিল, আর চোখে তানজিলের দিকে তাকিয়ে সুমা বাঁকা হেসে বলল, কি বলুন তো শাশুড়ি আম্মা, আপনার ছেলে মেয়েদের গায়ে দাগ বসাতে বড় মজা পায়, তাই আমিও দাগ বসিয়ে দিয়েছি। আমার সাথে ডলাডলি করতে আসছিল। ওবায়দুল ওয়াহিদ দ্বিতীয়বারের মতো বিষম খেল। আজ যেন তার বিষম খাওয়ার দিবস চলছে। এদিকে রাবেয়া বেগম কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে যে নির্লজ্জের হেডমাস্টার, সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। গুরুজনদের সামনে এসব বলতে লজ্জা করছে না মেয়ে? লজ্জার মাথা খেয়েছ নাকি? লজ্জা করলে আপনাকে দাদু বানাবো কি করে শাশুড়ি আম্মা? সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।